KTV Originals। দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন প্রেজেন্টেড বাই 1x ব্যাট, পাওয়ার্ড বাই UEM ইন অ্যাসোসিয়েশন উইথ অ্যাশিওর হোম অ্যাপ্লায়েন্সেস। এবং আমার সঙ্গে আজকের আলোচনায় রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, আজকের আলোচনায় তোমাকে স্বাগত। অবশ্যই আজকে আমাদের যেদিকে নজর রয়েছে, T20 সিরিজের পর আমরা দেখলাম যে ওয়ানডে সিরিজ ভারত ইংল্যান্ডের যে 3 ম্যাচের সিরিজ, এবং প্রথম ম্যাচ আজ নাগপুরে হয়েছে, যেখানে ভারতের দুরন্ত জয়, এবং যেখানে বলাই যেতে পারে এই জয়ে আগামীতে যে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে তা কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ ছিল, কারণ এই ম্যাচটা কিন্তু ওয়ার্ম আপ ম্যাচ ছিল টিম ইন্ডিয়ার কাছে এবং দুই দলের কাছেই বলা যেতে পারে। 19শে ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে চলেছে এবং এই জয় তার আগে যথেষ্টই গুরুত্বপূর্ণ। আমি জয়জ্যোতি শুরুতেই তোমার কাছে আসবো। এই জয়কে, আজকের যে জয়, সেই জয়কে কিভাবে ব্যাখ্যা করবে? পাশাপাশি শ্রেয়স আইয়ারের ব্যাটিং নিয়েই বা কি বলবে? দেখো ভাস্বতী, প্রথম কথা হচ্ছে ভারত জিতেছে, এটা অবশ্যই দারুণ খবর। কারণ তুমি যেমনটা বললে যে এটা অনেকটা ড্রেস রিহার্সালের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যেহেতু ড্রেস রিহার্সাল, সেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 3টি ODI ম্যাচ। প্রথম ODIতে অবশ্যই ভারত ভালো পারফরমেন্স দিয়েছে, এবং যদি এই ম্যাচের মানে ভারত জিতেছে 4 উইকেটে, তবে টার্নিং পয়েন্ট যদি বলতে হয় তাহলে দুটো জিনিস আমি বলবো টার্নিং পয়েন্ট। হ্যাঁ, আমরা জানি শুভমান গিল দুর্দান্ত ব্যাটিং করেছেন, 87 রানের একটা ঝকঝকে ইনিংস এসছে গিলের ব্যাট থেকে। তবে আমার কোথাও যেন মনে হচ্ছে যে এই ম্যাচের টার্নিং পয়েন্ট হচ্ছে ফিল সল্টের রান আউটটা। মানে ফিল সল্ট দুর্ধর্ষ ব্যাটিং করছিলেন, 9 ওভারের মধ্যে 75 রান, কোনো উইকেট না হারিয়ে। তারপর শ্রেয়াস আইয়ার সেই স্কোয়ার বাউন্ডারি থেকে একটা অসাধারণ ফিল্ডিং, তারপরে থ্রো, তারপরে ফিল সল্টকে আউট করা, একটা ভুল বোঝাবুঝি দুই ইংল্যান্ড ওপেনারের মধ্যে, এবং সেটা কিন্তু ভিতটা নাড়িয়ে দিয়ে গিয়েছিল। তারপর একের পর এক উইকেট পতন হয়। যদিও আমরা দেখি পরবর্তীতে জস বাটলার এবং বেথেল দুজনে অর্ধশত রান করেন, তবে আসল যে কাজটা মানে ফিল সল্ট যে ভঙ্গিতে খেলছিলেন, মনে হচ্ছিল যে একদম তছনছ করে দেবেন সব কিছু। আজকে 26 বলে 43 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন। তবে ওই যে রান আউটটার পর কিন্তু একদম মানে ইংল্যান্ডের মানে রান করার যে স্টাইলটা, সেটা একদম বদলে যায়, এবং যেখানে মনে হচ্ছিল 300+ হবে স্কোর, সেখান থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে ইংল্যান্ড মানে পরবর্তীতে যে স্কোরটা দেয় ভারতকে 248-এ থামতে হয় তাদের। এবং জস বাটলার নিজেও বলেছেন ম্যাচের পর যে 30-40 রান আমরা কিন্তু পিছনে ছিলাম, তাই ওই রানটা যদি হতো তাহলে ম্যাচের ফলাফল কি চেঞ্জ হতো, হলেও হতে পারত। আর আরেকটা বিষয় বলার, আরেকটা টার্নিং পয়েন্ট যেটা মনে হচ্ছে শ্রেয়াস আইয়ারকেই বলবো। শ্রেয়াস আইয়ার যখন ব্যাট হাতে নামলেন, 2টো উইকেটের পতন হয়। আজকেও রোহিত শর্মা ফ্লপ, যশস্বী জয়সওয়ালের ডেবিউ হয় ODIতে। ভালো ব্যাটিং করছিলেন, তবে তিনি আউট হয়ে গেলেন জেফ্রি আর্চারের বলে। তারপরে শ্রেয়াস আইয়ার একদম মনে হচ্ছে যে একদম ম্যাজিশিয়ানের মতো ব্যাটিং করছেন, মানে এটায় এই উইকেটে যেন রানের ফেস্ট চলছে। আর আরও একটা কথা বলার, যে শটগুলো তিনি খেলছিলেন অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে তিনি শট খেলছেন, এবং মনে হচ্ছিল যে খুব দ্রুত তিনি এই ম্যাচটা শেষ করতে চলেছেন। তার ইনিংস যদি বলি তাহলে তার ইনিংসের কথা যদি বলি তাহলে দুর্দান্ত ব্যাটিং, অর্ধশত রান তিনি করেছেন, এবং মাঠের চারধারে রিভার্স খুব খেলতেও দেখা যায়। আর অনেক মনে হচ্ছে যেন আপগ্রেডেড ভার্সন এটা শ্রেয়াস আইয়ারের। একদমই জয়জ্যোতি, আলোচনায় আসবো, তোমাকে বিরত করছি। এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন? আপনার প্রশ্ন বলুন। আজকে মানে আমরা দেখলাম যে ভারতের বোলিং ফর্মই খুব ভালো ছিল। তো আমি জানতে চাই যে চ্যাম্পিয়ন ট্রফিতে এরকম বোলিং ফর্ম মানে দেখে আমি খুবই আপ্লুত। মানে বোলিং ফর্মটা এত ভালো ছিল, মানে কি বলবো। ধন্যবাদ সৌম্যকান্তি বাবু। যেটা বলার সেটা হচ্ছে যে ভারতীয় বোলিং যথেষ্ট ভালো বোলিং, মানে ভারতীয় বোলাররা বোলিং করছেন। আজকে হর্ষিত রানা ডেবিউ হয়। হর্ষিত রানা একটু এক্সপেন্সিভ অবশ্যই ছিলেন, তবে তিনি 3টি উইকেট নিয়েছেন। মোহাম্মদ শামি উইকেট নিয়েছেন, এবং প্রথম স্পেলটা কিন্তু যথেষ্ট ভালো বোলিং করেছেন। 8 ওভার 80 মিনিটে 38 রান দিয়ে 1টি উইকেট নিয়েছেন। তবে যার কথা বলতে হবে
স্যার জাদেজা, রবীন্দ্র জাদেজা তিনিও ম্যান অফ দ্য ম্যাচ কন্টেন্ডার ছিলেন, যদিও শুভমান গিলকে ম্যাচের সেরা করা হয়। আমি একবার ফিগারটা বলে দিচ্ছি রবীন্দ্র জাদেজার, এক্ষেত্রে 9 ওভার 1টা মিডল, মাত্র 26 রান, 3টি উইকেট। মানে ডেথ ওভারেও যখন তিনি বোলিং করছেন তখন মিডল নিয়েছেন। এটাই হচ্ছে রবীন্দ্র জাদেজার ম্যাজিক, দুর্ধর্ষ বোলিং জাদেজার, এবং এই পারফরমেন্সটা কিন্তু অবশ্যই ধরে রাখতে চাইবেন ভারতীয় বোলাররা। মর্নি মর্কেল ভারতীয় বোলিং কোচ, তিনি নিশ্চয়ই খুশি হবেন ভারতীয় বোলারদের পারফরমেন্সে। আর অন্যদিকে কিন্তু নজর রাখা হচ্ছে জসপ্রীত বুমরার দিকেও, তিনি কি খেলতে পারবেন, এটা কিন্তু এখন এই মুহূর্তে $1 মিলিয়ন কোশ্চেন। যদি তিনি খেলতে না পারেন তাহলে বাকি বোলাররাও যে তৈরি রয়েছেন সেটার একটা পূর্বাভাস কিন্তু আজকের এই নাগপুর থেকে পাওয়া গিয়েছে। তাই এটাই বলার যে এই পারফরমেন্স ভারতকে ধরে রাখতে হবে। আগামী যে কটক ম্যাচ রয়েছে, কটকে যে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ রয়েছে, ভারত চাইবে সিরিজ র্যাপ আপ করতে, সেখানে ভারত সিরিজ জিততে চাইবে। আর সেই কটকে জানিয়ে রাখি কলকাতা টিভি কিন্তু থাকছে, এবং গ্রাউন্ড জিরো রিপোর্টিং দেখবেন, স্টেডিয়াম বুলেটিন দেখতে ভুলবেন না, কারণ সেখান থেকে একদম গ্রাউন্ড জিরো রিপোর্টিং থাকবে কলকাতা টিভির তরফ থেকে। আর আশা রাখবো ভারত সেখানে বিজয় উৎসব করতে সক্ষম হবে গোটা ভারতবর্ষ, কারণ ভারত যদি সেখানে ওয়ানডে ম্যাচটা জিতে যায় তাহলে ভারত এই 3 ম্যাচের সিরিজ কিন্তু সেখানেই জিতে যাবে। তাই দেখার যে ভারত সেখানে ম্যাচ জিততে পারে কিনা। একদমই জয়জ্যোতি, এবার একটু আসি শুভমান গিলের কথায়। তুমি আগেই বলছিলে শুভমান গিলের, গতকালই আমরা দেখেছিলাম প্র্যাকটিসের সময় তিনি বলেছিলেন যে তিনি গোটা সিরিজ শাসন করতে চান এবং অস্ট্রেলিয়ার ব্যর্থতার থেকে শিক্ষা নিয়ে বা ব্যর্থতা ভুলে গিয়ে আগামী দিনে নতুন ভাবে কিন্তু তিনি এগিয়ে যেতে চান, এমনটাও তিনি বলেছেন। আজকে তিনি 87 রানের ইনিংস উপহার দিলেন, শুভমান গিলকে নিয়ে কি বলবে? শুভমান গিল দুর্ধর্ষ ব্যাটার, এই শুভমান গিলকে আমরা কিন্তু দেখতে চেয়েছিলাম। আজকে এই সাদা বলের ক্রিকেটে বল যেন কথা বলছে তার ব্যাটের সঙ্গে, যেভাবে তিনি শটগুলো খেললেন, এবং ব্যাকফুটে তিনি কিন্তু আজ কম খেলেছেন। তিনি নিজেও কিন্তু পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে বলতে শোনা গেল তাকে যে তিনি ব্যাকফুটের ব্যবহার আজ কম করছেন, ফ্রন্ট ফুটে এগ্রেসিভ ব্যাটিং যেটাকে বলে। এবং সবথেকে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে প্রতিটি বলের মেরিটে খেলেছেন, প্রতিটি বল যেভাবে খেলা উচিত সেই অনুযায়ী শুভমান গিল খেলেছেন, 87 রান করেছেন। এবং যেটা বলার, এর আগেও আমি বলেছিলাম স্টেডিয়াম বুলেটিনে, যে রঞ্জিতে তিনি একবার 17 রান করে, মানে এই মরশুমে 17 রান করে তিনি বলেছিলেন যে আমি যে অতিরিক্ত চাপ নিয়ে ফেলছি, অতিরিক্ত প্রত্যাশা, যে একদমই জয়জ্যোতি আলোচনায় ফিরবো। তবে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন? হ্যালো, বলুন। হ্যাঁ, আপনার প্রশ্ন বলুন। আপনি যদি টিভির সাউন্ডটা মিউট করে কথা বলেন সুবিধে হয়। হ্যাঁ, আমি সাউন্ডটা অফ করে দিচ্ছি। হ্যাঁ, কি প্রশ্ন আপনার? আপনার প্রশ্ন বলুন। না, ভালো কিছু, আজকে ভালো লাগছে। অনেক ধন্যবাদ, আপনি দেখতে থাকুন স্টেডিয়াম বুলেটিন। জয়জ্যোতি, অবশ্যই আমরা আলোচনায় ফিরবো, তবে সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আবারও আসবো আলোচনায়। জয়জ্যোতি, ফেরার আগে, আমরা বিরতিতে যাওয়ার আগে আমরা শুভমান গিলকে নিয়ে আলোচনা করছিলাম, কি বলবে শুভমান গিলের এই ইনিংস নিয়ে? শুভমান গিলের আজকে যেটা অলরেডি বললাম যে দুর্দান্ত ব্যাটিং করেছেন, তবে তিনি একটা কথা বলেছিলেন রঞ্জি ট্রফিতে রান পাওয়ার পর, 17 রান পাওয়ার পর, যে তার কোথায় ব্যর্থতা, মানে কেন তিনি ব্যর্থ হচ্ছিলেন বিজিটিতে, তার কারণ তিনি নিজেই কিন্তু বের করেছিলেন না। তিনি বলছিলেন যে আমি যখন ব্যাটিং করতে যাই তখন আমার মানে এতটাই প্রেশার চলে আসে যে আমি সবসময় ভাবছি যে আমাকে বড় রান করতে হবে, আমাকে 17 রান করতে হবে, এবং তার জন্য কি হচ্ছে 20, 25, 30 রান করার পরে আমি কিন্তু সেই খেইটা হারিয়ে ফেলছি এবং উইকেট দিয়ে আসছি। এটা কিন্তু রঞ্জি ট্রফির সেই ইনিংস যখন তিনি খেলছিলেন, তিনি কিন্তু একদম ওইসব কোনো প্রত্যাশা, কোনো অ্যাডেড প্রেশার তার কাঁধে নেননি, এবং একদম প্রতিটি বলের মেরিটে খেলেছেন। সেটাই তিনি সেই রঞ্জি ট্রফি ইনিংসের পর বলছিলেন যে এটাই আমি আবারও আন্তর্জাতিক ক্রিকেটে যখন খেলবো ভারতীয় দলের জার্সিতে, এই একই জিনিসের কিন্তু পুনরাবৃত্তি করতে চাইবো। আর আজকে এই নাগপুরে যেন তিনি সেটাই করলেন, মানে সেই রঞ্জি ট্রফির ইনিংসটাই যেন তিনি খেললেন এবং মাতিয়ে দিয়ে গেলেন। যে ধরনের শট খেললেন, পেসারদের জন্য একটু সহায়তা ছিল প্রথম দিকে, তারপরে যে ফ্রন্ট ফুটে তার কভার ড্রাইভ, কখনো শর্ট আর্ম জ্যাব, কখনো পুল, কখনো অন সাইডে সুন্দর গ্লান্স, একদম মাঠের চারধারে খেলেছেন শুভমান গিল। আর তিনি ভাইস ক্যাপ্টেন, তার একটা দায়িত্ব রয়েছে, এবং একটা ভাইস ক্যাপ্টেন মানে ক্যাপ্টেনের যে নকটা খেলা উচিত সেই নকটা কিন্তু তিনি
খেলেছেন, আর এটা অবশ্যই ইতিবাচক দিক চ্যাম্পিয়ন্স ট্রফির আগে, কারণ আমরা অলরেডি আলোচনা করছি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত ইংল্যান্ড এই 3 ম্যাচের ওডিআই সিরিজ, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই 3টি কিন্তু ওডিআই ম্যাচ পাচ্ছে ভারতীয় দল। তার মধ্যে প্রথম ওডিআইটা হয়ে গেল এবং এই ওডিআইতে সফলভাবে উত্তীর্ণ ভারতীয় দল, এবং প্রিসাইসলি বলতে গেলে শুভমান গিল, শ্রেয়াস আইয়ার এরা কিন্তু দুর্ধর্ষ ব্যাটিং করছে, অক্ষর প্যাটেলও দুরন্ত ব্যাটিং করছেন। একদমই জয়জ্যোতি, একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন? হ্যাঁ, আমার নাম দিব্যেন্দু পাল, আমি কাঁকসা থেকে বলছি। হ্যাঁ বলুন দিব্যেন্দু বাবু, আপনার প্রশ্ন। হ্যাঁ, বলছিলাম কি যে আজকে যে কুলদীপকে নামানো হলো, তো কুলদীপের বদলে কেন অর্শদীপকে নামানো হলো না? অনেক ধন্যবাদ, আপনি শুনতে থাকুন স্টেডিয়াম বুলেটিন। সবাইকে তো সব দিন সুযোগ দেওয়া যাবে না, আরও দুটো ম্যাচ আছে, সেখানে আবার ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে। আর আজকে যেটা বললাম যে ভারতীয় বোলারদের মধ্যে রবীন্দ্র জাদেজার পারফরমেন্সটা মানে দেখার মতো। সব থেকে অবাক লেগেছে যে রবীন্দ্র জাদেজা যেভাবে ডেথ ওভারে মেডেন ওভার নিলেন না, মানে যেখানে ডেথ ওভারে ইংল্যান্ড ব্যাটাররা চেষ্টা করছেন বড় বড় শট খেলার, সেখান থেকে একটা মেডেন ওভার বের করে নেওয়া, এর থেকে মানে বোঝা যায় যে কতটা ইউটিলিটি বোলার রবীন্দ্র জাদেজা। এবং আজকের অন্যান্য বোলারদের মধ্যে আমি এর আগেও বললাম যে মোহাম্মদ শামি ভালো বোলিং করেছেন, উইকেট পেয়েছেন, একটা মেডেন 8 ওভার 38 রান। হর্ষিত রানা যার ডেবিউ হয়েছে তিনি এক্সপেন্সিভ অবশ্যই, আজকে 7 ওভার 1টি মেডেন 53 রান দিয়েছেন, তবে 3টি উইকেট নিয়েছেন, তাই সম্ভাবনা অবশ্যই রয়েছে হর্ষিত রানার মধ্যে। আর এগুলো অবশ্যই ভারতীয় বোলিং ডিপার্টমেন্ট থেকে কিন্তু ইতিবাচক দিক, আর এটা আরও ধারালো হবে ভারতীয় বোলিং যত ম্যাচ খেলবে। চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রয়েছে, আমরা আশা করব যে এই পারফরমেন্সের ধারাটা সেখানেও কিন্তু কন্টিনিউ চলতে থাকবে। একদমই। আরেকজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন? হ্যাঁ, আমি পার্থ দত্ত পাইকোর বীরভূম থেকে বলছি। হ্যাঁ বলুন আপনার প্রশ্ন। হ্যাঁ, আমি বলছি যে ভারতীয় টিমে এখন রোহিত শর্মা রানের মধ্যে নেই। কোহলি এই ম্যাচটাতে ড্রপ করেছিল, তো কোহলি কি ইনজিওর না অলরাউন্ডারদের একটু বেশি পারফরমেন্স দেওয়া হচ্ছে? মানে আমি দেখছি অক্ষর প্যাটেল আছে, হার্দিক পান্ডিয়া আছে, জাদেজা আছে, তো ব্যাটিং অর্ডারের এই আমাদের যে সিনিয়র যে 2 প্লেয়ার আছে, মানে রোহিত শর্মা কোহলি রানের মধ্যে নেই, সেই জন্যই কি এত বেশি মানে ব্যাটিংটাকে শক্তিশালী করার জন্যই কি অলরাউন্ডারদের এত প্রাধান্য দেওয়া হচ্ছে? অনেক ধন্যবাদ জানাবো আপনাকে ফোন করবার জন্য, আপনি দেখতে থাকুন স্টেডিয়াম বুলেটিন। পার্থবাবু অনেক ধন্যবাদ আপনাকে। আর বলে রাখি 83 ওয়ার্ল্ড কাপটা মনে করে দেখুন, সেই টিমে কজন অলরাউন্ডার ছিল সেটাও মনে করে দেখুন। অলরাউন্ডার যে কোনো টিমের সম্পদ, মানে এখন অনেক কিছু নিয়ম চলে এসছে, টি20 ক্রিকেটে যে ইম্প্যাক্ট প্লেয়ার চলে এসছে, অনেক কিছু চলে এসছে, তবে অলরাউন্ডার থাকাটাই তো ভালো। হ্যাঁ, রোহিত শর্মা রান নেই, রোহিত শর্মা পার্টে আমি অবশ্যই যেতাম। রোহিত শর্মা যেভাবে আউট হলেন, হোয়াইট বলের দুর্ধর্ষ ব্যাটার রোহিত শর্মা, আনডাউটেডলি যেদিন খেলবেন একাই শেষ করে দেবেন, তবে তিনি আজকেও কিন্তু সেই আপিস ফ্লিক করতে গিয়ে আউট হয়ে গেলেন। বিরাট কোহলির নি ইঞ্জুরি, তিনি আশা করব যে কটকে তিনি ফিরবেন, যদিও ইঞ্জুরি খুব একটা গুরুতর নয়। আজকে কোনো ঝুঁকি নিতে চায়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট, তাই তাকে নেওয়া হয়নি। তবে ভারতীয় দলের সেই মানে শক্তিটা রয়েছে, বাকি ব্যাটারদের মধ্যে সেই ক্ষমতা রয়েছে ম্যাচটা বের করে দেওয়ার এবং বড় রান করার। আর অলরাউন্ডার হলে তো সেটা সবসময় অ্যাডভান্টেজ। যা অক্ষর প্যাটেল দেখুন কি সুন্দর ব্যাটিং করছেন, বল হাতেও তিনি এত সুন্দর কন্ট্রিবিউট করছেন। হার্দিক পান্ডিয়া রয়েছে, যে কোনো দিন মানে দুই বিভাগেই বলা ভালো, 3 বিভাগে ব্যাটিং বোলিং ফিল্ডিং 3 বিভাগে তিনি ভালো পারফর্ম করতে মানে ক্ষমতা রাখেন, ভালো পারফর্ম করার। অপরদিকে মানে এক একজন যদি 3টে বিভাগই পারফর্ম করে, কন্ট্রিবিউট করে, তাহলে তো এটা টিমের জন্য ভালো। আর 83 ওয়ার্ল্ড কাপের টিমের উদাহরণটা এই জন্যই দিলাম, সেখানে দেখুন রজার বিনি, মদন লাল সবাই ব্যাটও জানতো অল্প স্বল্প, বোলিংটাও জানতো, কপিল দেব, নিকাঞ্জ, মহেন্দর অমরনাথ। তাই অলরাউন্ডার যত বেশি থাকবে যে টিমে, সেই টিম তত বেশি কিন্তু শক্তিশালী হবে। একদমই জয়জ্যোতি। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন? হ্যাঁ, আমি মানস পাল বলছি তিলকচন্দ্রপুর থেকে। বলুন আপনার প্রশ্ন। সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, তবে সময় এখন একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। এবার একটু আসি শ্রেয়স আইয়ারের প্রসঙ্গে। রোহিত শর্মা আউট হওয়ার পর শ্রেয়স আইয়ার খেলতে নেমেছিলেন এবং আমরা দেখেছি দীর্ঘ কয়েক মাস তিনি ভারতীয় ক্রিকেট দলের বাইরে ছিলেন। তবে তার বিরুদ্ধে নানান অভিযোগও উঠেছিল। শ্রেয়স আইয়ারের ব্যাটিংয়ে উন্নতির কারণ কি? এটাই মানে সব থেকে বড় উদাহরণ যে ডোমেস্টিক ক্রিকেট কতটা দারুণ মানে হেল্প করে ক্রিকেটারদের, ব্যাটারদের। আজকে ম্যাচের পর শ্রেয়স আইয়ার নিজে স্বীকার করেছেন যে ডোমেস্টিক ক্রিকেট হেল্প মি আ লট। আর পুরো যেন মানে আপগ্রেডেড ভার্সন, যেটা একটু আগেও আমি বললাম, শ্রেয়স আইয়ার যেভাবে ব্যাটিং করছিলেন আজকে 9টি 4 2টি 6 36 করে 59, জোফ্রে আর্চারকে একটা স্কোয়ার ড্রাইভের মানে ওপর দিয়ে আপি স্কোয়ার ড্রাইভ দিয়ে 6 এবং একটা পুল করে মিড উইকেটের উপর দিয়ে 6। তাই এটাই বলার যে ডোমেস্টিক ক্রিকেটটা খেলতে হবে। মানে যেসব ব্যাটাররা মনে করছেন যে তারা এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন, আন্তর্জাতিক আঙিনায় রয়েছেন, দরকার নেই ডোমেস্টিক ক্রিকেট খেলার, ভুল। আজকে শ্রেয়স আইয়ার কিন্তু আরও একবার সেটার প্রমাণ দিলেন এবং যথেষ্ট ভালো ব্যাটিং করলেন, মাতিয়ে দিলেন। এবং যখন রোহিত শর্মা আউট হলেন তখন মনে হচ্ছিল যে ম্যাচটা যে কোনো দিকে যেতে পারে, সেখান থেকে একটা ভিত করে দেওয়া, এটা কিন্তু অবিশ্বাস্য। আর আরেকটা জিনিস বলার যে শেষ 10টা ওডিআই ইনিংস যদি দেখি শ্রেয়স আইয়ারের, 10 ইনিংসে 545, অ্যাভারেজ 60-এর ওপর। তাই অন্যতম অস্ত্র হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রেয়স আইয়ারের। আমি জানি না এর পরের ম্যাচে কি হতে চলেছে, টিম সিলেকশন, বিরাট কোহলি যদি ফেরেন তাহলে বাদ কে পড়তে চলেছেন, এটা অবশ্যই বড় কোয়েশ্চেন। তবে আজ পর্যন্ত আজকের দিনে খেলা অনুযায়ী বলবো শ্রেয়স আইয়ার, শুভমান গিল, অক্ষর প্যাটেল, বোলিং ডিপার্টমেন্টে যদি বলি হর্ষিত রানা এক্সপেন্সিভ হলেও ভালো, অবশ্যই ভালো শুরু, মোহাম্মদ শামি এবং স্যার জাদেজাকে নিয়ে তো বলার কোনো ভাষা নেই, দুর্ধর্ষ বোলিং। জাস্ট এই পারফরমেন্সটাই কটকে করতে হবে এবং অবশ্যই আমরা চাইবো সিরিজ জিতে ভারত। একদমই। জয়জ্যোতি, আরো একজন দর্শক বন্ধু রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রাজাবাগজি কৃষ্ণনগর থেকে বলছি। বলুন আপনার প্রশ্ন। দিনের পর দিন রোহিত শর্মাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, যার ফর্ম নেই। ইন্ডিয়ার টিমটাকে তো উনি ডুবাচ্ছে। উনি আগে যা দিয়েছেন ঠিক আছে, ভারতবর্ষকে দিয়েছেন, এখন তো উনাকে বোঝা টেনে তো লাভ নেই। আমাদের নতুন প্লেয়াররা তো আছে, তাদেরকে সুযোগটা কেন দেওয়া হচ্ছে না? উনাকে কেন টেনে বেড়ানো হচ্ছে? ধন্যবাদ আপনাকে। রাজাবাবু এত রাতে ফোন করছেন কলকাতা টিভিতে, অনেক ধন্যবাদ আপনাকে। ভালো লাগছে এত রাতেও যে মানুষ কলকাতা টিভি করে বসে আছে আর এত ফোন কল আমরা পাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ প্রত্যেককে। আর বলে রাখি রোহিত শর্মার জন্য যে সোর্স, আমার যা সোর্স কথা বলছে তাতে রোহিত শর্মাকে আলটিমেটাম দিয়ে দেওয়া হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি তিনি ভালো কিছু করতে না পারেন তাহলে অটোমেটিক্যালি কিন্তু আপনি দেখতে পাবেন একটা অ্যানাউন্সমেন্ট। কি অ্যানাউন্সমেন্ট আমি বলবো না, তবে যদি ভালো করেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্ধর্ষ ভারত পারফরমেন্স যদি দেয়, রোহিত শর্মার ব্যাট যদি চলে তাহলে সব ঠিক আছে, হয়তো আরও কিছুদিন থাকতে পারে। তবে যদি না হয় এই জিনিসটা তাহলে কিন্তু কিছু অ্যানাউন্সমেন্ট আপনারা শুনতেও পারেন। তাই চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত রোহিত শর্মাকে কিন্তু ড্রপ করা হবে না, তিনি ক্যাপ্টেন্সিও করবেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা জানি তিনিই ক্যাপ্টেন রয়েছেন। রোহিত শর্মার ব্যাটিং দেখে সত্যিই খারাপ লাগছে, কারণ এটা রোহিত শর্মা নয়। মানে যে ব্যাটিংটা আমরা এখন দেখছি এটা এই রোহিত শর্মার সঙ্গে আমরা পরিচিত নই। আমরা যে রোহিত শর্মার সঙ্গে পরিচিত, আশা করব পরের যে ওডিআই ম্যাচটা রয়েছে সেখানে তার একটা ঝলক তিনি নিশ্চয়ই দেখানোর চেষ্টা করবেন। সত্যি আজকে যে ক্যাজুয়াল শটটা তিনি খেললেন আপিস ফ্লিক, তিনি জানেন এই মানে তিনি যদি তার সেরা ফর্মে থাকতেন এই আপিস ফ্লিক কিন্তু একদম অন সাইডের ওপর দিয়ে 6 হতো। কিন্তু ওটাই বলার যে এখন ফর্মও নেই। তবে একটা কথা রয়েছে যে ক্লাস পার্মানেন্ট, সেই ক্লাসের খোঁজে অবশ্যই রোহিত শর্মা নামবেন না কটকের বারাবতী স্টেডিয়ামে। আর দেখা যাক কটকের ভাগ্যোদয় হয় কিনা রোহিত শর্মার। একদমই, রোহিত শর্মার ব্যাটের খরা যেন কাটছেই না। আমরা দেখেছিলাম যে সাংবাদিক বৈঠকেও তিনি কিন্তু বিচলিত হয়েছিলেন যখন তাকে প্রশ্ন করা হয় যে তার আগামী ভবিষ্যৎ কি রয়েছে, যদিও তিনি বলেছিলেন যে এই 3টি ম্যাচ এবং পরবর্তীতে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেক্ষেত্রে তার ভবিষ্যৎ কি হতে চলেছে জয়জ্যোতি, এবং আজকের ম্যাচ শেষে তিনি কি বললেন? আজকের ম্যাচ শেষে রোহিত শর্মা একটা কথাই বললেন যে তিনি খুব হ্যাপি, মানে যেরকম প্রত্যাশা করা হয়েছিল টিমের থেকে, ভারতীয় ক্রিকেটাররা সেরকম পারফরমেন্স দিয়েছেন। তবে রোহিত শর্মার পারফরমেন্স নিয়ে কিন্তু প্রশ্ন থাকছেই। টানা মানে বর্ডার গাভাস্কার সিরিজ জুড়ে আমরা আলোচনা করেছি রোহিত শর্মা একদম ফর্মে নেই, রঞ্জি ট্রফিতেও তিনি ভালো কিছু করতে পারেননি। তবে এই ওডিআই সিরিজে অনেকের আশা ছিল যে রোহিত শর্মা হয়তো তার পুরনো ফর্ম ফিরে পাবেন। আজকের ম্যাচে তিনি কিন্তু ফর্ম ফিরে পাননি, 2 রানে আউট হয়ে গেছেন এবং ভীষণ একটা র্যাশ শট করে আউট হয়েছেন। আশা করব এই যে কালো মেঘ, রোহিত শর্মার এই এত উজ্জ্বল ক্রিকেটেও আকাশে যে কালো মেঘ, এই মেঘ কেটে যাবে
এবং ফুরফুরে হাওয়া চলবে এবং কটকের সেই মানে মেঘ কেটে গিয়ে রোহিতের কেরিয়ারের আকাশে সূর্যোদয় ঘটবে, এটুকু আশা রাখি। একদমই যদি একেবারে শেষ, আমাদের হাতে সময় একেবারেই কম, বিরাট কোহলি তাকে কি আমরা ওড়িশার কটকে দেখতে পাচ্ছি? বিরাট কোহলির আপডেট বলে রাখি যে তার নি ইনজুরি হয়েছে, সেই জন্য তিনি আজকের ম্যাচে ছিলেন না। তবে ইনজুরির যা খবর পাচ্ছি ভারতীয় টিম ম্যানেজমেন্টের থেকে, যে ইনজুরি কিন্তু অতটা জোরালো নয়, তিনি খেলতেও পারেন। আমরা তো আশা করব বিরাট কোহলি খেলুক, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে 2টি ম্যাচ প্র্যাকটিসই পাচ্ছে ভারতীয় দল। বিরাট কোহলিও চাইবেন যে তিনি যাতে টিমে খেলতে পারেন, তবে বিরাট কোহলি আসলে বাদ কে যাবেন? আমার মনে হচ্ছে যশস্বী জয়সওয়ালকে স্যাক্রিফাইস করতে হতে পারে। যশস্বী জয়সওয়াল আজকে ডেবিউ হয় ওডিআইতে, ভালো ব্যাটিং করছেন, হয়তো বেশি রান তিনি করেননি, 15 রান করছেন, তবে একটা খুব সুন্দর অফ ড্রাইভ তিনি খেলেন, মানে ব্যাটে বলে খুব ভালো হচ্ছিল। তবে ওটাই যে আজকে বড় রান আসেনি, তবে আমরা আশা করব যে আবারও সুযোগ পাবেন যশস্বী জয়সওয়াল। তবে মনে হচ্ছে কটকে বিরাট ব্যাট হাতে নামবেন। একদমই আগামী ম্যাচে কি হয় সেদিকে নজর থাকবে। অনেক ধন্যবাদ জানাবো জয়জ্যোতি। আজ এখানেই শেষ করতে হচ্ছে স্টেডিয়াম বুলেটিন। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7।